নমস্কার বন্ধুরা, আমি অঙ্কুশ দাস। আজকের ভিডিওতে আমি ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব নিয়ে আলোচনা করব। এটা হিস্ট্রিতে বা ইতিহাসে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এই টপিক আর কি এতটাই ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এই রেভলিউশনটা হওয়ার আগে একটা এটা রেভলিউশনটা হওয়ার আগে মেনলি পলিটিক্যাল আইডিওলজি বেশিরভাগ দেশের ছিল হচ্ছে অ্যাবসলিউট মনার্কি বা সর্বোচ্চ রাজতন্ত্র, যাকে বলা হয়। মানে রাজার কাছেই মেন পাওয়ারগুলো থাকতো। রাজা, তারপর তার নোবেলস, মানে সম্প্র সামন্ত প্রথায় যারা যেই সব সামন্ত প্রভু ছিল, তারপরে যাদেরকে ইংলিশে নোবেলস বা ফিউডাল লর্ডসও বলা হয়, সেই ইয়েদের পাওয়ার ছিল রাজার পর। তারপর রাজার পরে আর কি পাওয়ারগুলো ছিল। তো আমাদের যেমন বর্ণপ্রথা ছিল ভারতবর্ষে, ভেদিক সমাজে, তো আমার ফ্রান্সের সমাজেও তেমনই একটা সোশ্যাল হাইরার্কি সিস্টেম ছিল, যাদেরকে থ্রি এস্টেটস বলা হতো। থ্রি এস্টেট বা সোশ্যাল এস্টেট বলা হতো। এক একটা এস্টেট ইজ ইকাল টু আওয়ার কাস্ট। প্রথমে ছিল নোবিলিটি, প্রথমেই বললাম নোবিলিটি মানে হচ্ছে রাজা আর তার ওই সামন্ত প্রভুরা। তারপর হচ্ছে ক্লার্গি মানে ধর্মগুরু। ধর্মগুরুরা মেনলি আর কি প্রিস্ট, আর মানে ক্রিশ্চিয়ানিটিটা প্রিস্ট, তারপর ফাদার, তারপর আমাদের হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে পুরোহিত ব্রাহ্মণ, আর ইসলাম ধর্ম অনুসারে ইমান। এরা এরা আর কি এক একটা ধর্মের আর কি আলাদা টার্ম। তো ফ্রান্সের তো বেশিরভাগ তখন ছিল, ফ্রান্সের আর কি বেশিরভাগ লোক ক্রিশ্চিয়ান ছিল। তো আমি ক্রিশ্চিয়ানিটি নিয়েই বলছি, তাই। আর আর তারপর ছিল হচ্ছে পিজেন্ট্রি ক্লাস বা পিজেন্ট্রি এস্টেট, যারা ছিল হচ্ছে কমন লোক। তারা আর কি কৃষি কার্য করত। তাদেরকে পিজেন্ট্রি এস্টেট বলছে, তার কারণ মূলত তখনকার দিনে বেশিরভাগ কমন লোকেরাই ছিল হচ্ছে পিজেন্টস। এই হচ্ছে আপনার সোশ্যাল স্ট্রাকচারটা ফ্রান্সের। এতদিন সাধারণ জনগণ এটাই মেনে এসেছিল, কারণ না তাদের কাছে অতটা শিক্ষা ছিল না। আর পলিটিক্যাল পাওয়ারও আর কি রাজার ক্লার্গিদের কাছে খুব আর কি অনেক ছিল। তো তারা ভাবতো, মানে অনেক ধর্ম অনুসারে অনেক রকম আর কি কথা আছে। তো যেমন আমাদের ধর্ম অনুসারে কথা আছে যে লোকের আর কি বাজে আর কি লাখ আসে, কারণ আগের জন্মে ওরা পাপ করেছে। বা ক্রিশ্চিয়ানিটিতে আছে যে মানুষ আগে অনেক সিন করেছিল, তাই আর কি একটা মাইথোলজিক্যাল স্টোরি আছে। তো ভগবানের কথা অমান্য করার জন্য হয়েছে। তো এগুলো এক একটা এক্সকিউজ দিয়ে, আমি কোনো এখানে ধর্ম ইনসাল্ট করছি না, কিন্তু তখনকার দিনে ধর্মগুরুরা এটাকে আর কি টুইস্ট করে দিয়ে আর কি লোকদের ভুলভাল বুঝিয়ে পয়সা আদায় করার চেষ্টা করতো। তো আর কি ধর্মর মিসইউজ হতো তখন। কিন্তু তারপরে এজ অফ এলাইটমেন্ট আসে। মিড 17th থেকে 18th সেঞ্চুরিতে এজ অফ এলাইটমেন্ট শুরু হয়। এজ অফ এলাইটমেন্ট হচ্ছে যখন লোক প্রশ্ন করা শুরু করে যে এতদিন ধরে যা কিছু আর কি ওদেরকে বুঝিয়ে আসা হয়েছে আর শুনিয়ে আসা হয়েছে, ওটা কি ঠিক, নাকি আমাদের ব্রেন ওয়াশ করে আমাদের গাধা বানানো হচ্ছে। লোক এবার প্রশ্ন করতে থাকে। অনেক ফিলোসফার আর সায়েন্টিস্ট আস্তে আস্তে ফিল্ডে আসা শুরু করে। তো আর এরা এই প্রশ্নগুলো করতে থাকে, যার ফলে এখন কমন লোকেদেরও আর কি ক্লিয়ার হতে থাকলো যে না, আমাদের সাথে যা হচ্ছে ভুল হয়েছে আর এর প্রতিবাদ হওয়া দরকার। ফ্রান্সের রাজা তখন ছিল লুইস 16, আর তার রানী ছিল হচ্ছে মেরি অ্যান্টোনেট। এই যখন আর কি তখন ফ্রান্সে এতটাই বাজে অবস্থা ছিল যে লোকে পাউরুটি কিনেও খেতে পাচ্ছিল না। তখন ভার্সেলিজ বলে একটা টাউন ছিল। সেই টাউনে একটা প্যালেস বানায়, আর জনগণের ট্যাক্সের টাকা থেকে
একটা দারুণ বড় একটা প্যালেস বানিয়েছিল, একদম লাক্সারিয়াস যে বাড়ি টাইপের যেটাকে বলি, পুরো হচ্ছে কেউ একটা বড় আর কি একটা রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছিল তার। হ্যাঁ, তো প্লাস তার রানী মেরি অ্যান্টনি, তখন অ্যান্টোনেট অনেক রকমের ফ্যাশন শো করতো আর অনেক রকমের নানা টাইপের জামা কাপড় কিনতো আর অনেক মেকআপ ফেকআপ করতো, লোকজন যখন পাউরুটি কিনে খেতে পারছে না। এবার আসা যাক ফ্রান্সের এমন হাল কি করে হলো। তো তার আগে বলে রাখি, ফ্রান্স আর ব্রিটেন তখন ছিল রাইভালস। এখনকার দিনে যদি দেখা যায়, তখনকার দিনের রাইভালরির সাথে তুলনা করা যায় আমেরিকা আর রাশিয়া, যদি মডার্ন এক্সাম্পল ধরি। কিন্তু এখনকার দিনে আর ওরকম টাইপ অফ যুদ্ধ হয় না ডিরেক্ট, আগেকার দিনের লোকের মাইন্ডসেট আলাদা ছিল, তো তখনকার দিনে যুদ্ধ হতো খুব। তো ফ্রান্স আর ব্রিটেনের মধ্যে কলোনি বানানো নিয়ে যুদ্ধ হচ্ছিল, যে কে কত বেশি কলোনি বানাতে পারবো। তো 7 ইয়ার্স ওয়ার একে হয়েছিল, তো 7 ইয়ার্স ওয়ারে ফ্রান্স খুব বাজেভাবে হেরে গেছিলো। তো 7 ইয়ার ওয়ার শুধু ফ্রান্স আর ব্রিটেনের মাঝখানে হচ্ছিল না, ভারতেও হয়েছিল আর আমেরিকায় হয়েছিল। তবে হ্যাঁ, আমেরিকাতে তখন 13th কলোনি নামে একটা কলোনি ছিল, যেটা মডার্ন ডে ইউএসএ। সেটা আর কি ইউএসটা তখন ছিল ব্রিটিশের কলোনি। তো মানে আজকের পুরো আমেরিকা ব্রিটিশদের কলোনি ছিল না, একটুখানি অংশ ছিল ব্রিটিশের কলোনি। আপনাকে পরে ম্যাপটা আপনাকে দেখিয়ে দেব পরে। তো ছিল ব্রিটিশদের কলোনি। তো এই তখন ফ্রান্স চেষ্টা করেছিল যে যেইভাবেই হোক ব্রিটেনকে এখান থেকে তাড়াতে হবে। তো আমেরিকান রেভলিউশন, একটা পরে আলাদাভাবে ভিডিও বানাবো এটার ওপর। আমেরিকান রেভলিউশন হয়েছিল ফ্রান্সের হেল্পে। ফ্রান্স পয়সা আর অস্ত্র দিয়েছিল, যার ফলে আমেরিকান রেভলিউশন সাকসেসফুল তো হয়েছিল, কিন্তু ফ্রান্সের ইকোনমিক লস প্রচুর হয়েছিল। এবার আপনাদের কিছু ফেমাস ফিলোসফার আর সায়েন্টিস্টের নাম বলবো। রেনে ডিসকার্ট এমন একজন ফ্রেঞ্চ ফিলোসফার ছিলেন, তিনি ওনাকে ফাদার অফ মডার্ন ফিলোসফিও বলা হয়। তারপর ছিলেন হচ্ছে এডওয়ার্ড এডওয়ার্ড হিবার্ট বলে একজন ইংলিশ ফিলোসফার ছিলেন। তিনি ডেইইজম বলে একটা ফিলোসফিক্যাল আইডিয়া চালু আর কি বা আইডিওলজি তিনি স্টার্ট করেছিলেন। এই ডেইইজম আইডিওলজিটা হচ্ছে এমন একটা আইডিওলজি যেখানে বলা হয় যে ভগবান আছে, কিন্তু ভগবানের কাজ ছিল শুধু পৃথিবী আর এই গোটাই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করে তিনি চলে গেছেন, তিনি আর আমাদের জীবনে ইন্টারফেয়ার করেন না। উনি না কোনো প্রেয়ার শোনেন। ওনার কাছে যদি সত্যি পৌঁছাতে হয় তাহলে কারেক্ট লজিক আর কারেক্ট রিজন দিয়ে আমাদের পৌঁছাতে হবে। তাছাড়া এমনি কোনো ট্রেডিশনাল রিলিজিয়াসের দ্বারা আমরা পৌঁছাতে পারবো না ওনার কাছে। এই ছিল হচ্ছে আইডিয়াটা। তারপর ছিল হচ্ছে জন লক এমন একজন ফ্রেঞ্চ ফিলোসফার ছিলেন। তিনি তিনি ডিভাইন রাইট টু রুল বলে একটা থিওরি ছিল তখনকার দিনে, যে রাজাকে ভগবান পাঠিয়েছিল রাজত্ব করার জন্য। তিনি এই আইডিয়াটা অপোজ করেছিলেন, বলেছিলেন যে কারোর অধিকার নেই যে কারোর ওপর রাজত্ব করবার, আর কেউ যদি রাজত্ব করতেই হয়, গভর্নমেন্টকে যদি শাসন করতে হয়, তাহলে এটা সাধারণ জনতার পারমিশন নিয়ে করতে হবে। আমাকে ক্ষমা করবেন, আমি একটু ভুল বলেছি। জন লক ছিলেন ইংলিশ, ফ্রেঞ্চ নয়, আমি এটা ভুল করে বলে দিয়েছিলাম। তিনি এই ডিভাইন রাইট টু রুল এই থিওরিটা অপোজ করেছিলেন, আগেই যেমন বললাম। তারপর ছিল গ্যালিলিও আর কি তখনকার দিনে চার্চরা মানতো আর অনেক ধর্মই মানতো যে পৃথিবী নাকি সূর্য পৃথিবীর দিকে ঘোরে,
কিন্তু তিনি এটা টেলিস্কোপ দিয়ে ভুল প্রমাণিত করেছিল যে না, পৃথিবী সূর্যের দিকে অরবিট দিয়ে ঘোরে, রেভলিউট করে। তারপর আইজ্যাক নিউটনও এসে গ্র্যাভিটি নিয়ে অনেক রিসার্চ করে অনেক নতুন নতুন থিওরি বানিয়েছেন। মন্টেস্কু বলেও একটা ফ্রেঞ্চ ফিলোসফার ছিল, তিনি তিনি সিমিলার আইডিয়াস যেটা জন লক দিয়েছিলেন সেরকম আইডিয়াই প্রমোট করেছিল। এবার রাজা লুইস একজন অর্থমন্ত্রীকে অ্যাপয়েন্ট করলো, তার নাম ছিল রবার্ট জ্যাক্স টুরগট। ও অ্যাডাম স্মিথ বলে একটা ফিলোসফারের ক্লোজ বন্ধু ছিল, যে মানতো যে গভর্নমেন্টের ইকোনমিক আর কি বা অর্থনৈতিক ম্যাটার্সে বা ব্যাপারে কম ইন্টারফেয়ার করা উচিত। তো সে একটা আর কি একটা আইন বানিয়েছিল যে এই যে গ্রেন পুলিশ বলে তখন একটা পুলিশ ছিল ফ্রান্সে, যে তখন ফ্যামাইন খুব হতো। তো যখন ধরে নিন আপনার একটা দেশ আছে, একটা পার্ট হচ্ছে কান্ট্রি এ আর একটা পার্ট হচ্ছে কান্ট্রি বি। তো কান্ট্রি এতে ফ্যামাইন চলছে আর কান্ট্রি বিতে ফ্যামাইন চলছে না। তো এবার এই গ্রেন পুলিশের কাজ হবে এটা, যে কান্ট্রি বি এর কোনো মার্চেন্ট ইললিগালি গ্রেন হোল্ড করে আছে কি না সেইটা দেখা, যদি হোল্ড করে রাখে তাহলে পানিশমেন্ট দেওয়া, আর সেই গ্রেনটা যেন কান্ট্রি এতে পার্ট এতে যেন খুব তাড়াতাড়ি যত শীঘ্রই সম্ভব চলে যায়, যাতে ফ্যামাইনে না লোকে মরে। তো ও যখন ক্ষমতায় এলো, রবার্ট বলে যে লোকটা যে ক্ষমতায় এলো, সে কি করলো, সে এই সিস্টেমটাকে হাটিয়ে দিল। ও ভেবেছিল যে ওর কিন্তু অ্যাকচুয়ালি ওর মাইন্ডসেটটা ছিল দেশের উন্নতি করার। তো ও ভেবেছিল হয়তো এই সিস্টেমটা হাটিয়ে দিলে সরকারের এক্সপেন্ডিচার কম হবে, তাহলে অর্থনৈতিক উন্নতি হবে। কিন্তু তাতে হিতে বিপরীত হলো, গ্রেনের প্রাইস বেড়ে গেল, কারণ মার্চেন্টরা বাড়িয়ে দিল। তো পরে ওই আইডিয়াটা মানে আইনটাকে তুলে নিয়ে আবার গ্রেন পুলিশের আইডিয়াটাকে মানে আর কি সিস্টেমটাকে নিয়ে আসে। কিন্তু তারপরে ও একটা ট্যাক্স সাজেস্ট করেছিল যে নোবিলিটি আর ক্লার্গিতে ওপরে। তখন কি করে এবার যারা আর কি পাওয়ারে আছে তারা বলছে যে আমরা ওকে ক্ষমতায় নিয়ে এলাম আর আমাদের ওপরই ট্যাক্স লাগাচ্ছে, এটা তো চলতে দেওয়া যাবে না। তাহলে ওরা কি করলো, রাজা লুইস ওকে তার ফাইন্যান্স মিনিস্টারের যে পদটা ছিল ওই পদটা থেকে তাকে সরিয়ে দিল। এবার একটা নতুন অর্থমন্ত্রী এলো, যার নাম চার্লস আলেকজান্ডার ডে ক্যালোনে। সে এসে ক্ষমতায় আসার পরে কিছু বছর ক্ষমতায় থাকার পরে আগে যে রবার্ট বলে যে লোকটা ছিল, যে আইডিয়াটা দিয়েছিল যে ক্লার্গি আর নোবেলিটির ওপর একটা ট্যাক্স লাগানো উচিত, সেই আইডিয়াটাই দিয়েছিল। তারপর সেও তার পজিশন থেকে তাকে হাঁটিয়ে দেয় কিং লুইস। এবার আপনাদেরকে দুটো ইম্পর্টেন্ট লিডার্স অফ দিস রেভলিউশন বলবো। ম্যাক্সিমিলিয়ান রবেসপিয়ার এমন একটা লিডার ছিল যে আর কি এমন একটা মেন্টালিটির মানুষ ছিল যে যেই ওর অপোজ করতো ওকে, তাকেই বলতো যে ও রাজতন্ত্রের সমর্থক বলে মেরে দিত আর কি। এতটাই আর কি খুব কি বলবো, একটা টাইরেন্টই বলা যায় এইসব লোকেদেরকে। যে আর কি যাকে যখন যখন প্রথম আর কি ডেমোক্রেটিক গভর্নমেন্টটা ক্ষমতায় ছিল ফ্রান্সে, তখন ও ক্ষমতায় আর কি ক্ষমতায় থাকাকালীন ও এরকম কাজ করেছিল, যে যাকে পারে তাকে আর কি মোনার্কি সাপোর্টার বলে মেরে দিয়েছিল। তারপর হচ্ছে নেপোলিয়ান বোনাপার্ট, একটা খুবই পপুলার ফ্রেঞ্চ লিডার। তিনি পরবর্তীকালে ফ্রান্সের সম্রাট হয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে এই রাজতন্ত্রটাকে হাঁটানোর জন্য এই রেভলিউশনটা হয়েছিল, তারপরে সে নিজেই সম্রাট হয়ে গেছিল।
এবার তাকে ভালোও বলা যায় না, খারাপও বলা যায় না। তিনি অনেক ভালো কাজও করেছেন আর কিছু কিছু খারাপ কাজ করেছেন, কিন্তু ফ্রান্সকে যেই পজিশন থেকে, যেই ব্যাংকরাপ্ট পজিশন থেকে সুপার পাওয়ার করেছিল, ওটা ছেলে খেলার কথা না। এটা খুবই ট্যালেন্ট ছিল বলেই করতে পেরেছিল, আর এই রেভলিউশনের একটা অ্যাক্টিভ লিডার ছিল। পরবর্তীকালে তিনি মিলিটারি জেনারেল হয়েছিলেন, তারপর তিনি সম্রাট হয়েছিলেন ফ্রান্সের। 1799-এ তিনি নিজেকে এম্পারার অফ ফ্রান্স ডিক্লেয়ার করেছিলেন। ওনার ওপরে একটা আলাদা ভিডিও বানাবো, ওনার জীবন কাহিনী ইয়ে। তো আজকের মতো কন্টিনিউ করছি আমি ফ্রেঞ্চ রেভলিউশনের ইয়েটা। আরেকজন ইম্পর্টেন্ট লিডারের কথা বলছি, তিনি মহিলা ছিলেন। তার নাম হচ্ছে অলিম্পে ডি গৌজেস। তিনি মহিলাদের ফ্রান্সের একজন ফেমিনিস্ট ছিলেন। তিনি মহিলাদের রাইটসের জন্য আন্দোলন করেছিলেন এই রেভলিউশনে। she famously declared the Declaration of Rights of Women and Female Citizens of France. এবার স্টেট জেনারেল বলে আমাদের যেমন পার্লামেন্ট আছে, তেমন ওদের স্টেট জেনারেল বলে সিমিলার, পার্লামেন্ট ঠিক নয় বাট সিমিলার একটা অর্গানাইজেশন, একটা পার্লামেন্টের মতোই কাজ করে। এর অ্যাকচুয়াল কোনো পাওয়ার নেই, এর মেম্বাররা খালি আর কি পলিসি ডিসকাস করতে পারে নিজেদের মধ্যে, কিন্তু অ্যাকচুয়াল রাইট আর কি রাজা অ্যাপ্রুভাল দেওয়ার আগে কিছু হবে না, যেই যত ভোটাভুটি করুক কিছু হবে না। তো স্টেট জেনারেলসে তিনটে এই স্টেটের মানুষ আছে, এই নোবিলিটি, ক্লার্গি আর পিজেন্টলি স্টেট। তো এই স্টেট জেনারেলসকে ডাকা হয়েছিল 1789-এ, প্রায় 150 বছর পরে একে ডাকা হয়েছিল, কেননা এই ফ্রান্সের ফাইন্যান্সিয়াল কন্ডিশন দিনে দিনে আরও খারাপ হয়ে যাচ্ছিল আর রাজা সামলাতে পারছিলেন না। তো তিনি তখনই একটা কনসেপ্ট তৈরি হয় এই রেভলিউশনে, যে আমরা এখন পলিটিক্সে মেনলি বলি রাইট উইং আর লেফট উইং। এই হাতটা আমার রাইট, একটু উল্টো দিকে আছে বলে হচ্ছে রাইট উইং আর লেফট উইং। তো এখন যেমন রাইট উইং, তখনকার দিনের আর কি থিওরিটা বলে দিচ্ছি, এখনকার দিনের থিওরি আলাদা কিন্তু টার্মগুলো এখান থেকেই এসছে। রাইট উইংয়ের যারা ছিল হচ্ছে, তারা মানতো যে আমরা যেটা এক্সিস্টিং সিস্টেম আছে সেই এক্সিস্টিং সিস্টেমেই থাকা ভালো, রাজাকে আমরা সাপোর্ট করি আর আমরা কোনো রিফর্মস চাই না। আর লেফট উইংয়ের ইয়ে হচ্ছে যে আমাদের যেন পিজেন্টদের অনেক রাইটস আরও দেওয়া হয়, আর যেন ইলেকশন, রাজতন্ত্র থাকুক কিন্তু ইলেকশন তার সাথে হোস্ট করা হোক, আর কমন লোকদের বলবার বেশি অধিকার আসুক। এবার নোবেলিটি আর ক্লার্কি দুটোই ছিল হচ্ছে এই রাইট উইং, আর পিজেন্ট্রি ক্লাসটা ছিল হচ্ছে লেফট উইং। এবার ভোটিং সিস্টেম ছিল হচ্ছে এই স্টেট থেকে একটা করে ভোট জমে, মানে ভাবুন একটা খালি গ্রুপ থেকে একটা ভোট, ব্যাস, মানে সবার মতামত একটা গ্রুপেই থাকতে হবে। মানে এটা খুবই এক অদ্ভুত সিস্টেম। আমাদের এখনকার দিনের কোনো দেশের পার্লামেন্ট বা পার্লামেন্টের মতো কোনো সংস্থায় এরকম সিস্টেম নেই, ইন্ডিভিজুয়াল ভোটিং রাইট ওখানে আছে। তো এইটারই প্রতিবাদ জানিয়েছিল পিজেন্ট্রি ক্লাসে, যে আমাদের সবার ভোট নিতে হবে, কিন্তু রাজা লুইস ওটা শোনেননি, আর এরকমই হয়েছিল। এবার থার্ড স্টেটের লোকরা ঠিক করলো আমাদের এই স্টেট জেনারেলে আর থাকবো না, কারণ থেকে কোনো কাজ হবে না, এখানে কাজের কাজ কিছু হবে না। আর তাই একটা ন্যাশনাল অ্যাসেম্বলি আমরা ক্রিয়েট করব, যেখানে আমরা কনস্টিটিউশন ড্রাফট করব। তো এই কনস্টিটিউশন ড্রাফট করার জন্য একটা বিল্ডিং বেছে নেওয়া হয়। এবার রাজা লুইস এতটাই ধূর্ত ছিল, সে কি করলো না বিল্ডিংয়ে তালা লাগিয়ে দিল, যাতে আর কি বিপ্লবীরা না ঢুকতে পারে। তো তাই যখন দেখলো এরকম অবস্থা, তাই তারা টেনিস কোর্টেই তারা কনস্টিটিউশন ড্রাফট করলো, আর কি মিটিং করে ড্রাফট করলো,
আর এটা ঠিক করে নেওয়া হয়েছিল যে এই ন্যাশনাল অ্যাসেম্বলি ততক্ষণ না ডিসলভ হবে না যতক্ষণ না একটা কনস্টিটিউশন ক্রিয়েট হয়। এবার এই 1793 থেকে 1794টাকে রেইন অফ টেরর বলা হয়, কেননা তখন ভাইলেন্স অনেকটা বেড়ে গেছিলো। তখন দাঁড়ান এক সেকেন্ড, রবার্টসপিয়ার অ্যান্ড জ্যাকোবিন্স দ্বারা লেড বাই রবার্টসপিয়ার অ্যান্ড জ্যাকোবিন্স অনেক ভাইলেন্স ছড়িয়ে গেছিলো চারিদিকে। তো আর সব রেভলিউশনের যে সব লিডাররা যে একে অপরের সাথে একমত সেটা ছিল না। আর বিপ্লবীরা রাজাদের প্যালেসের উপর দরজা ভেঙে ঢুকে গেছিল আর রাজাকে পাকড়াও করেছিল, তাই রাজা বাধ্য হয়ে কনস্টিটিউশন সই করে দেয়। এই রেভলিউশনের মেন মোটো ছিল হচ্ছে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। তারপর রাজার রানী কিং লুইস 16 আর ম্যারি অ্যান্টোনেটের কোর্টে বিচার হয়, আর বিচার করার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে তাদেরকে ফাঁসি দেওয়ার হয়েছিল। তারপরে যে একদম ফ্রান্সের যে একদম উন্নতি হয়েছিল তা না, ডেমোক্রেটিক গভর্নমেন্টে যে সেই পড়েছিল, কমন লোকদের ভালো কিছু হয়নি। কিন্তু রেভলিউশনটা যে একেবারেই আনসাকসেসফুল তা নয়, এটা বুঝিয়ে দিয়েছিল যে কমন মানুষ বা সাধারণ জনতা স্বৈরাচারী সরকারের অত্যাচার সহ্য করবে না। কিন্তু 1799-এ নেপোলিয়ন বোনাপার্ট মিলিটারি জেনারেল ছিল, সে ডেমোক্রেটিক গভর্নমেন্টকে একটা মিলিটারি কুপ করে ওভারথ্রো করে দেয়। আর তারপরে অ্যাকচুয়াল যে চেঞ্জটা হয়, ফ্রান্সের ইকোনমিক আর মিলিটারি যে চেঞ্জটা হয়, সে অনেক ভালো কাজও করেছিল আর খারাপ কাজও করেছিল। কিন্তু অনেক ভালো কাজের মধ্যে ছিল ফ্রান্সকে সুপার পাওয়ার বানানো আর ইউরোপকে ইউনাইট করা। এর ওপর একটা আমি আলাদা ভিডিও বানাবো নেপোলিয়নের সম্পর্কে। আজকের মতো এটুকু, নমস্কার, ধন্যবাদ।